নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনাদের সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে এখানকার এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। কি করেছিলেন ভদ্রলোক? তোলাবাজির বিরুদ্ধে মুখ খুলেছিলেন। কোন তোলাবাজি? যা এ রাজ্যের মানুষের প্রতিদিনকার যন্ত্রণার কারণ। কোন তোলাবাজি? যা এ রাজ্যে প্রচুর রক্তপাত আগে ঘটিয়েছে এবং এখন এই মুহূর্তে ঘটাচ্ছে। কোন তোলাবাজি? যে তোলাবাজিতে প্রাণহানি হয়েছে এমনকি শাসক দলের একাধিক কর্মী। অথচ সেই ভদ্রলোক, সেই বিধায়ক তোলাবাজির বিরুদ্ধে মুখ খুলে তিরস্কৃত হলেন দলের মহাসচিবের কাছে। আর সেই নিয়েই আজকে এই বিচিত্র ব্যবস্থা নিয়ে আমাদের আজকের বিতর্কের বিষয়। দেখুন, তোলাবাজি বন্ধ, স্রেফ মুখের কথা, সত্যি বললে শাস্তির খাড়া। আমার একদিকে আছেন জয়প্রকাশ মজুমদার, বিজেপি নেতা, আছেন প্রাক্তন আইএএস এবং কংগ্রেস নেতা সুখবিলাস বর্মা, অন্যদিক অধ্যাপক মণ্ডিত, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ এবং অধ্যাপক মহিদুল ইসলাম। আমি আলোচনায় ঢোকার আগে দেখাবো আপনাদের যে কি সেই ঘটনা যেটা তৃণমূলের এই শুদ্ধকরণ অভিযান কতটা জেনুইন সেই প্রশ্ন তুলে দিয়েছে। দেখুন, দল করার নাম করে তোলা বন্ধ করতে হবে। ঠিকাদাররা বলছে 6% টাকা না দিলে কাজ দেওয়া হয় না। একটা পুল হয় না বাড়ির সামনে, পুল করতে গেলে বলে এখানে টাকা না দিলে আমি ইরিগেশনকে বলে আটকে দেবো। এসব কথা বলে কেন বলবো? হ্যাঁ হ্যাঁ, দলে কে গরুর ব্যবসা করবে, কে কয়লার ব্যবসা করবে, কে সাতটা চালাবে, জুয়ার ঠেক চালাবে, এই নিয়ে ব্যস্ত, এই নিয়ে খুন। দলেরই একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব দলীয় বিধায়ক থেকে সাংসদ, কিন্তু দুর্নীতি নিয়ে মুখ খুলে কপালে জুটল কি? ভৎসনা। কার্যত ধমকের সুরে তৃণমূল মহাসচিবের বার্তা, দলকে হেয় করে নিজেকে হিরো বানানোর চেষ্টা থেকে বিরত থাকুন। তোলাবাজির প্রসঙ্গ না তুললেও বুধবার কার্যত একই সুর শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। আর কিছু কিছু লোক আমি এটাও দেখেছি, কাজ করে না, শুধু অভিযোগ করে। যে অভিযোগটা সত্য তার বিরুদ্ধে অ্যাকশন নেই। সব অভিযোগ কিন্তু আমি করি না, কিন্তু অভিযোগের নাম করে নিজের কর্মসংস্কৃতিটাকে নষ্ট করবেন না, নিজের ব্রেনটাকে বাজে রাখবেন না। তৃণমূল বিধায়ক যখন দলেরই একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন, তখন সেই মঞ্চেই উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান গ্রামীণের তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথও। তাঁর গলাতেও শোনা গিয়েছে সেই মিথ্যা অভিযোগের তত্ত্ব। এটা একটা চক্রান্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ জমা দিক, বিচার যদি হয়, তদন্তে দেখা যায়, তাহলে পুলিশকে জানিয়ে দেবো যে ব্যবস্থা নেই। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, তৃণমূলের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তো বিরোধীরা করছে না, করছেন তৃণমূলেরই বিধায়ক সাংসদরা। তাহলে কি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মনে করছে তাদের জনপ্রতিনিধিরাই মিথ্যা বলছেন? পার্থ চট্টোপাধ্যায় বলছেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা দলকে লিখিতভাবে জানাতে হবে, কিন্তু কোনো অবস্থাতেই বাইরে মুখ খোলা যাবে না। কিন্তু তপন চট্টোপাধ্যায় তো নিজেই দাবি করেছেন তিনি পার্থ চট্টোপাধ্যায়কে তোলাবাজির বিষয় জানিয়েছিলেন। আমি মমতা ব্যানার্জির হাতে দিয়েছি, আমি সুব্রত বক্সির হাতে দিয়েছি, আমি মঙ্গল রায়ের হাতে দিয়েছি, আমি পার্থ চ্যাটার্জির হাতে দিয়েছি। বিরোধীদের দাবি, মৌখিক অভিযোগ, লিখিত অভিযোগ এসব কথা বলে বিষয়টিকে গুলিয়ে দিতে চাইছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তোলাবাজি নিয়ে তাদের এখন একটাই নীতি, শুট দ্য মেসেঞ্জার, অর্থাৎ আওয়াজ তোলার চেষ্টা করলেই মুখ বন্ধ করে দেওয়া। এবিপি আনন্দ। জয়প্রকাশবাবু, উল্টো দিক দিয়ে শুরু করব। তোলাবাজি শব্দটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জন্মায়নি, তাহলে তোলাবাজির জন্য যেটা আগের জামানার একটা ফসল এবং সেখানে বৃদ্ধি পেয়েছিল, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলছেন আপনারা? এই দলটা তো প্রথম যখন শুরু হয়েছিল তখনই একটা ঘটনা আপনাকে মনে করিয়ে দিই, তাহলে বুঝবেন তোলাবাজি দিয়ে দলটাই শুরু হয়েছিল। হায়াত রিজেন্সি হোটেল স্টেডিয়ামের মধ্যে, মনে থাকবে নিশ্চয়ই, আপনাদেরও খবর থাকবে, সেই হোটেল বন্ধ করার জন্য, যাতে না হতে পারে, তার জন্য পার্থবাবুরা, মমতা দেবীরা তো দীর্ঘদিন ওখানটাতে অবস্থান করেছিলেন। হঠাৎ কি মন্ত্র বলে তারা উইথড্র করে নিলেন মুভমেন্ট, আর হোটেলটাও হয়ে গেল। আর হোটেলটা হওয়ার পর বারবার গেলেন, আর কোনোদিন মুখে শোনা যায়নি যে হায়াত রিজেন্সি হোটেল কেন স্টেডিয়ামের মধ্যে হয়েছে। এটা কি মানুষ বোঝে না? আমি বলি আপনাকে, এটা কি মানুষ বোঝে না যে দুদিন আন্দোলন করলাম, তারপরে কি কোথায় নিচে কোথায় হলো? তখন মিডিয়া এরকম ছিল না, তাহলে আপনারাও বার করে নিতেন। ধরুন সাধারণ মানুষ, একজন আমায় দিন যিনি রাজাহাটে বাড়ি করছেন কিংবা ফ্ল্যাট করছেন, যাকে পাল লরি বাইরে থেকে মাল আনা হয় না, এটা সবাই জানে। একজন দেখেন, তাকে আমার ধারণা বঙ্গবিভূষণ দেওয়া হবে না। না, আপনি আজকে যেগুলো বলছেন সমস্ত মানুষ হাড়ে হাড়ে জানে। উনি আজকে যে বক্তব্যটা বলছেন মমতা দেবী এই তোলাবাজ সম্বন্ধে, এটা বারবার বলেছেন। দেখুন, সবথেকে বড় কথা হচ্ছে অরুণাভ ঘোষ ওনার দলের বিধায়ক ছিলেন,
তিনি গিয়ে মমতা দেবীকে বললেন এই লোক তারা তোলাবাজি করছে। অরুণাভ ঘোষকে দল ছাড়তে হলো, যারা তোলাবাজি করতে তাদের কাউকে ছাড়তে হয়নি। দ্বিতীয় দেখুন, এর আগে এই রকম কথা শিশির অধিকারী বলছেন, শুভ্রাংশু রায় বলছেন, দুর্গাপুরের বিধায়ক নিখিল বন্দ্যোপাধ্যায় বলছেন, কিন্তু কোথাও কি কোনো কাজ হয়েছে? কোনো কাজ হয়নি। আবার একটা কথা দেখুন, 21শে জুলাইয়ের শহীদ দিবস উদযাপন মঞ্চ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাগলু নাচের ওই ঘটনার আগে সকলের জন্য কি মেসেজ দিতে হচ্ছে? সিন্ডিকেট চালানো চলবে না, তোলাবাজি চালানো চলবে না। এই যে কথাগুলো কাকে বলছেন? নিজের দলের সাপোর্টারকে, নিজের দলের নেতাদের। এতে পরিষ্কার যেটা আছে, এবং আছে বলেই ওনাকে বলতে হচ্ছে। কিন্তু সবথেকে বড় কথা একটা প্রশ্ন, এই রকম বিপথে টাকা ইনকাম যদি না হতো, আমার প্রশ্ন, মমতা দেবীর নিজের ঘনিষ্ঠ আত্মীয়রা আজকে অর্ডিনারি সিচুয়েশন থেকে কোটি কোটি কোটিপতি হতে হলেন কি করে? এই প্রশ্নের আগে জবাব দিন মমতা দেবী। আমি আসবো, এই একটা ধাঁধাও আছে এখানে যেটা আমি বিমলদাকে জিজ্ঞেস করবো, কিন্তু তার আগে রাজারহাটে প্রতিদিন সাধারণ মানুষের যে অভিজ্ঞতা হয়, অত্যন্ত খারাপ কোয়ালিটির মাল নিতে হবে বিপুল কয়েক গুণ বেশি দামে, আর না হয়তো বালি, স্টোন চিপস কিংবা সিমেন্টের প্রতি লরি গুনে গুনে টাকা দিতে হবে তোলাবাজদের। দেখুন, বাজার দরের দ্বিগুণের চেয়েও বেশি দামে কিনতে হবে নির্মাণ সামগ্রী, অন্যথায় হুমকি, হামলা। শিল্পমহলের একাংশের বক্তব্য, এই সিন্ডিকেট রাজি এখন রাজারহাট নিউ টাউনের দস্তুর। স্থানীয় সূত্রে খবর, কেউ যদি রাজারহাট বা নিউ টাউন এলাকায় নির্মাণ কাজ করতে চান, তাহলে তাকে বাধ্যতামূলকভাবে নির্মাণ সামগ্রী কিনতে হবে সিন্ডিকেটের কাছ থেকে। বাজারে 1 লরি বালির দাম প্রায় 20,000 টাকা, কিন্তু এই একই পরিমাণ বালির জন্য সিন্ডিকেটকে দিতে হয় 40,000 টাকা, অর্থাৎ দ্বিগুণ। 1 লরি ইটের বাজার দর 28,000 টাকা, কিন্তু সিন্ডিকেটের কাছ থেকে তা কিনতে হয় প্রায় 40,000 টাকায়। একইভাবে বাজারে 1 লরি স্টোন চিপসের দাম 2 লক্ষ টাকা হলেও সিন্ডিকেটের কাছ থেকে তা কিনতে হয় 2,40,000 টাকায়। শুধু নির্মাণ সামগ্রী নিলেই ছাড় নয়, শ্রমিককেও নিতে হবে সেই সিন্ডিকেটের কাছ থেকেই। অবশ্যই রেট বাজার দরের চেয়ে বেশি, কিন্তু না নিলে রেহাই নেই। হঠাৎ উধাও হয়ে যাবে দামি যন্ত্র, কিংবা রাতারাতি গায়েব বাজার দরে কেনা ইমারতি দ্রব্য। এই অবস্থায় ব্যবসা করতে হলে হয় বাড়তি খরচ তুলতে ক্রেতাদের ওপর চাপ দিতে হবে ব্যবসায়ীকে, অন্যথা রাজারহাট থেকে পাততাড়ি গুটোতে হবে। ইতিমধ্যেই একাধিক সংস্থাকে তাই করতে হয়েছে। পূর্ব ভারতের সর্বাধুনিক এই শহরের সবথেকে বড় আতঙ্কের নাম সিন্ডিকেট রাজ, আর তাদের জুলুমবাজির জেরে সন্ত্রস্ত সবাই। এমনকি এতটাই ভয় তাদের যে কেউই ক্যামেরার সামনে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে নারাজ। শুধু ইমারতি দ্রব্যের ব্যবসাতেই নয়, রাস্তা বা অন্যান্য কাজের জন্য রাজ্য সরকারের ডাকা টেন্ডারের ক্ষেত্রেও সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ উঠছে। টেন্ডার ডাকার সময় রাজ্য সরকার প্রস্তাবিত প্রকল্পের সর্বোচ্চ খরচ বেঁধে দেয়। ধরা যাক, একটা রাস্তা তৈরির জন্য সর্বোচ্চ 1 কোটি টাকা বেঁধে দিয়ে টেন্ডার ডাকলো রাজ্য সরকার। সেক্ষেত্রে সর্বনিম্ন 80 লক্ষ টাকায় কাজ করার প্রস্তাব দিয়ে যিনি টেন্ডার জমা দিলেন, তিনি কাজ পেলেন। কিন্তু শেষমেশ দেখা গেল তিনি কাজ শুরু করতে পারলেন না। প্রকল্প খরচের যে অংশ আর্নেস্ট মানি হিসেবে ব্যাংকে জমা দিতে হয়, অভিযোগ তা জমা দিতে বাধা দিচ্ছে সিন্ডিকেট, যার জেরে 80 লক্ষের পর হয়তো সর্বনিম্ন দর ছিল 95 লক্ষ। তখন তাকেই প্রকল্পের দায়িত্ব দিয়ে দেবে সরকার। এতে রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে 15 লক্ষ টাকা। পকেট ফুলে ফেঁপে উঠবে রাজনৈতিক মদত পুষ্ট সিন্ডিকেটের। এবিপি আনন্দ। শুনুন, আমি 30 সেকেন্ড নেব। এর সঙ্গে জুড়ে দেওয়া উচিত হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলে। আপনি দরজার কাছে যাবেন, যে কেউ যেতে পারে। আগে ছিল 40 টাকা করে, তাকে বলা হতো লক্ষণ সেট ট্যাক্স। সেইটা এখন গিয়ে দেখবেন 500 টাকা করে তৃণমূলের লোকরা নিচ্ছে পার লরি। গড়ে 1000 থেকে 1500 লরি, তার মানে 5 থেকে 7.5 লক্ষ টাকা শুধু ইন্ডিয়ান অয়েল। হলদিয়া শিল্পাঞ্চলের এই মুহূর্তে অবস্থা কি সেটা রাজ্যবাসী জানেন। আমি বিমল দেখাচ্ছি একটা ধাঁধার সমাধান করে দিন আমায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন, যে সিন্ডিকেটে যারা জড়িত দলের কোনো পদে তারা থাকতে পারবে না। মিলন মেলায় বললেন, আমি ছবি এঁকে দল চালাই, কারুর টাকার প্রয়োজন হয় না, কাউকে টাকা দেবেন না। হয় মমতা বন্দ্যোপাধ্যায়, দুটো তো ধাঁধাটা তো মানে দুটো, হয় ইহা নয় উহা। কি না, মমতা বন্দ্যোপাধ্যায় হয় বলছেন কিন্তু কার্যকর করতে পারছেন না, তার সদিচ্ছা আছে, অর্থাৎ দলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণ বা শৃঙ্খলার রশিটা আর হাতে নেই, তিনি মুখ আছেন কিন্তু দল চালাচ্ছে অন্য কেউ বা দল নিজের মতো চলছে। আর দ্বিতীয় সম্ভাবনা, যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বলার জন্য তিনি নিজেও জানেন যে এটা কোনো কাজ হবে না, কোনো কাজ করার নির্দেশও নেই পুলিশের কাছে, পুরোটা আইওয়াশ, এবং সেই জন্যই পুলিশ সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ। কোনটা বিমলদা?
প্রথম কথা একটু আগে থেকে শুরু করি। এখন তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস এগুলো তো প্ল্যাটফর্ম ভিত্তিক দল, এখানে ওইরকম আপনার কমান্ড স্ট্রাকচার, হায়ারার্কিক্যাল স্ট্রাকচার এবং পার্টির ডিসিপ্লিন এই দলগুলো অতটা মানে না, কেউই মানে না। প্ল্যাটফর্ম ভিত্তিক দল হতে পারে, সেটা কিন্তু হয়তো যতটা ভোটে জেতার জন্য শৃঙ্খলার ক্ষেত্রে ততটা গুরুত্বপূর্ণ কিনা আমি জানি না। কিন্তু আমি বলছি পুলিশ তো প্ল্যাটফর্ম নয়, পুলিশ তো রেজিমেন্টেড ফোর্স। আমি বলি আপনার একটা কথা, একটু আগে হায়াত রিজেন্সির উদাহরণ দেওয়া হলো, তার অনেক আগে একটা উদাহরণ দিই। বড় বাজারের সত্যনারায়ণ পাতাল বাজার মনে আছে? সেই নিয়ে সেই সময়কার কংগ্রেস কি আন্দোলনটা করেছিল, কিন্তু কি অদ্ভুতভাবে আন্দোলন থেকে কংগ্রেস নিজেকে উইথড্র করে নিয়েছিল। আমি কিন্তু প্রমাণ ছাড়া বলতে পারবো না ওখানে তোলাবাজি হয়েছিল, কারণ এগুলো সব প্রমাণ নিতে হয়, কিন্তু কোন অদ্ভুতভাবে কংগ্রেস এই আন্দোলন থেকে উইথড্র করে নিয়েছিল নিজেকে। তাই কেন আন্দোলন হয়, কেন উইথড্র করে নেওয়া হয়, এগুলো আমার কাছে কিন্তু বড় বড় একটা ধাঁধার মতো থেকে গেছে। কল্যাণীর নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। কল্যাণীর নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। আমি আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, সিপিআইএম দল, আমি কিন্তু কোনো দলের নাম উল্লেখ করছি না, কিন্তু বাস্তব হচ্ছে সেই দলটি অনেক বেশি শৃঙ্খলাপরায়ণ, আদর্শবাদ। সেই আদর্শবাদী দল, আদর্শবাদ সেই দলের একটা গুরুত্বপূর্ণ সম্পদ বলে তারা মনে করে। সেই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অত্যন্ত শ্রদ্ধেয় নেতা বিনয় কৃষ্ণ চৌধুরী একবার পরিষ্কার বলেছেন, এই সরকারটা হচ্ছে একেবারে ঠিকাদারের সরকার। উত্তরে জ্যোতিবাবু বলেছেন থাকছেন কেন, চলে যান না। উনি কিন্তু চলে গেছিলেন, ফিরে আসেননি। আরেকজন অবশ্য গিয়ে ফিরে এসেছিলেন, চোরের ক্যাবিনেটে থাকবো না বলে আবার সেই ক্যাবিনেটে ফিরে এসে অনেক এখনকার তৃণমূল মন্ত্রিসভা আমার চলে যাওয়া উচিত না, সেটা অন্য। সেটা হচ্ছে কি জানেন, যে প্রতিটি দলে না এখন দলগুলোতে এমন হায়ারার্কিক্যাল স্ট্রাকচার নেই যে উপর থেকে একেবারে দড়ি দিয়ে বাঁধা হবে। আরে মানুষগুলো তো একই রয়েছে না, আমি বলছি নিয়ে চলতে হবে, কিন্তু আমি বলছি পুলিশ তো রিঅ্যাক্ট করবে না। আমি বলছি একটা ক্ষেত্র জানান যেখানে পুলিশ হস্তক্ষেপ করেছে, এবং মানে রাজারহাটে গেলে আপনি সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলুন, সবাই বলবে যে পুলিশ একেবারে হ্যান্ড ইন গ্লোভস। না, একটা একদম আমি এটা কোথাও অস্বীকার করব না যে নিচু তলায় এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে এবং নিজেদের মধ্যে মারামারিও হচ্ছে। কারণ এখন আবার শুনি, একটা সময় শুনতাম সবাই সিপিএম, এখন শুনি সকলেই তৃণমূল। এখন সে মারামারিটা ন্যাচারালি হবে, সব জায়গা থেকে ঢুকতে শুরু করেছে। আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তার জল চালানো একটা পদ্ধতি তৈরি করে না। সিপিএম তার মতো পদ্ধতি তৈরি করেছে, কংগ্রেস তার মতো, তৃণমূল তাদের মতো। কিন্তু একটা অন্তত আমার কাছে আশার আলো আছে, সেটা হচ্ছে বিনয় কৃষ্ণ চৌধুরীকে একেবারে হাইবারনেশনে চলে যেতে হয়েছিল, কিন্তু এখানে মানুষ অন্তত দলের লোকেরাই মুখ খুলছেন, কারণ তারা দলটাকে ভালোবাসে। কি অবস্থা দেখুন না, মুখ খুলে অবস্থা মানে তাকে দল থেকে তাড়াইনি। অরুণাভ ঘোষও চলে গেছে, তুলনীয় হচ্ছে জ্যোতিবাবু, কৃষ্ণ, মমতা দেবী, অরুণাভ একদম সিমিলার। বলেনি, সেটা হচ্ছে না বলা হচ্ছে যে আপনি হিরো হচ্ছেন, দল হেও হচ্ছে না। ঠিক আছে, একটা তো আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি বারবার এটাও আবার এই দিক দিয়ে আপনি দেখুন, আপনি যদি সবকিছু নিয়ে বারবার মুখ খোলেন, আমি বলছি প্রথম কথা দল কিন্তু তার শৃঙ্খলা থাকে না। এটা কিন্তু দল যারা চালায় তাদের এটা কিন্তু মনে রাখতে হবে। বর্ধমান পূর্বস্থলী উত্তরের বিধায়ক আগে একবার কোন সংবাদ মাধ্যমে, আমার তো মনে নেই, আপনি বলুন যে উনি মুখ খুলেছেন সংবাদ মাধ্যমে? খোলেননি, এবং জাস্টিফাই করেছেন যে কেন খুলতে হয়নি, যে এতজনের কাছে পৌঁছেও যদি নিরর্থক থাকে তাহলে মুখ খুলতে হয়। দল চালান, তাদের যেরকম দল চালানোর কথা মনে রাখতে হবে। আবার এটাও ঠিক যে শিশির অধিকারীর মতো মানুষ যারা দলটাকে তৈরি করেছেন, দলটার প্রতি তো ভালোবাসা আছে, এবং তারা যে মুখটা খুলছেন, এই যে একটা গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, এটা তার প্রমাণ। অন্তত আমি এতে খুশি। এর যদি কিছু রিঅ্যাকশন হয়, ভালোর দিকে আমরা যাই, তাহলে আমাদের দেশের পক্ষেই ভালো, রাজ্যের পক্ষেই ভালো। আমি শুধু একটা জায়গা দর্শকদের মনে করিয়ে দেব, শিশির বাবুকেও কিন্তু বিমলদা মনে রাখবেন 24 ঘন্টার তাকে বলতে হয়েছে যে এই ফুটেজ নাকি আগু এবং পিছু কেটে দেখানো, কিভাবে দেখানো আমরা জানি না। সেখানে শুধু শিশির বাবু নয়, সেখানে জেলা কমিটির সভাপতি এবং শিশির বাবু দুজনে একটা তরজায় জড়িয়েছিলেন। যে সিন্ডিকেটের ব্যবসা চলছে লরি ঢোকা নিয়ে, তার কাটমানি নিয়ে, দেখুন প্রতিদিন। শুধুমাত্র রাজারহাট নিউ টাউনই নয়, সিন্ডিকেটের দাপট চলছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ঘোজাডাঙ্গাতেও। বসিরহাটের এই এলাকা দিয়ে প্রতিদিন কমপক্ষে 300 লরি পণ্য নিয়ে যাতায়াত করে দুদেশের মধ্যে। অভিযোগ, সরকারি শুল্ক ছাড়াও বাংলাদেশ যাওয়া এবং আসার সময় প্রতিটি লরিকে দিতে হয় তোলা। অভিযোগ, নেপথ্যে শাসক দলের নেতা কর্মীদের তৈরি সিন্ডিকেট। ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশে মাছ নিয়ে যেতে হলে লরি পিছু তোলা দিতে হয় 2000 টাকা। ফেরার সময় খালি গাড়ির থেকেও 300 টাকা তোলা নেওয়া হয়। আদা ভর্তি লরির জন্য তোলা দিতে হয় 2000 টাকা, ফিরতি পথে দিতে হয় 300 টাকা। পেঁয়াজ বোঝাই লরি পিছু দিতে হয় 2000 টাকা, ফেরার সময় 300 টাকা। এক লরি ফলের জন্য তোলার পরিমাণ 2000 টাকা, ফিরতি পথে 300 টাকা।
হলুদ নিয়ে গেলে লরি পিছু তোলা 1600 টাকা, ফেরার সময় 300 টাকা। শুকনো লঙ্কার ক্ষেত্রেও একইভাবে যাওয়ার সময় 1600 টাকা এবং খালি লরি নিয়ে ফেরার সময় 300 টাকা তোলা দিতে হয়। যে সমস্ত পণ্য পড়ে থাকলে পচে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তাদের ক্ষেত্রে তোলার অঙ্ক কিছুটা কম। এক লরি বালি পাথর সীমান্তের ওপারে নিয়ে যেতে হলে তোলা দিতে হয় 1000 টাকা, ফেরার পথে 300 টাকা। শুকনো ফুল এবং চালের ক্ষেত্রে তোলার অঙ্ক 800 টাকা। রাস্তায় ও 300, 400, 500 আমাদের 6 টাকায় চলে যায়। 10 টাকা এলে 1200, 1300, 1400, 1900 যে যার কাছে পারে। স্থানীয়দের অভিযোগ, এই তোলা থেকে আদায় হওয়া টাকা প্রশাসন এবং শাসক দলের বিভিন্ন স্তরে ভাগ হয়ে যায়। সূত্রের খবর, যারা তোলা আদায় করেন তারা পান মোট আদায় হওয়া টাকার 30%, পুলিশ প্রশাসনের পকেটে যায় 20%, পঞ্চায়েতের কাছে যায় 20%, বাকি 30% টাকা ভাগ হয়ে যায় শাসক দলের জেলা থেকে রাজ্য স্তরের নেতাদের মধ্যে। তবে শাসক দলের সমর্থকদের দাবি এটা তোলা নয়, চাঁদা। এই যে আপনাদের টাকা পয়সাগুলো তোলে কারা? আমাদের টাকা পয়সাগুলো আমাদের এই লেবাররা এখানে নাইট ডে পার ডে ডিউটি করে এখান থেকেই ওরা ডিউটি করে ডিউটির মাধ্যমে সেই পারিশ্রমিক সিএনডি যেভাবে চুক্তি করেছিল সেই চুক্তির মাধ্যমে সেইভাবে পারিশ্রমিকটা ওঠে। অভিযোগ, শুধু ঘোজাডাঙ্গাই নয়, তৃণমূলের তোলাবাজির হাত থেকে রেহাই নেই পেট্রাপোলেও। সরকারি পার্কিং থাকলেও অভিযোগ নিজের পার্কিংয়ে গাড়ি রাখতে বাধ্য করে মক্কেল নামে শাসক ঘনিষ্ঠ এক ব্যক্তি। পার্কিংয়ের নামে চলে তোলাবাজি। এবিপি আনন্দ। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। মইদুল, এই যে আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলবো, জাস্ট কয়েকদিন আগে আমি একটু কাঠমান্ডু গিয়েছিলাম। কাঠমান্ডু থেকে তখন ফিরছি বিহারের একটা জায়গায় পাশেই স্টেশনে, ঢোকার সময় আমি গাড়িতেই ছিলাম একটি, এক ভদ্রলোক আমাদের প্রত্যেকের কাছে বললেন 200 টাকা করে দিয়ে দিন। কেন না, নইলে গাড়িটি আটকে রাখবে, এমন ভাবে সার্চ করবে আপনার গাড়ি ফাড়ি সব মিস করিয়ে দেবে। মানে তোলাবাজি বিভিন্ন ফর্মে, বিভিন্ন, ওটা কিন্তু পশ্চিমবঙ্গ নয়, ওটা বিহারের সীমান্ত, বিভিন্ন ফর্মে এমন চলছে, এক রোগে দাঁড়িয়েছে, রোগে দাঁড়িয়েছে। এটা কি আত্মতুষ্টি অনুভব? না, আত্মতুষ্টি নয়, কিন্তু এর সার্বিকতা, এর যে সার্বিক জায়গাটা আমি বলছি। আমি মইদুলের কাছে যাব। মইদুল, এই তোলাবাজদের পয়সার দিকে নির্বাচনের সময়ও তো প্রয়োজন, কারণ এই মাসেলম্যানরা, এই তোলাবাজরাই বিরোধী দল বা বিরোধী ভোটারদের বুথ অব্দি যেতে দেয় না। সুতরাং এই অন্ধকারটা তো রন্ধে রন্ধে, একদমই রন্ধে রন্ধে। দেখুন, আসল ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামোর সঙ্গে তোলাবাজিটা যুক্ত। সেই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস না হবে, পশ্চিমবঙ্গে আজকে তৃণমূল কংগ্রেস, আগে হচ্ছে বামফ্রন্ট, তারপরে অন্য কোনো দল, তাকে কিন্তু ফেস করতে হবে। এটা একটা গভীর সত্য। এই জিনিসটা আগে বুঝে নিতে হবে যে পরিকাঠামো, অর্থনৈতিক পরিকাঠামোগতর সঙ্গে তোলাবাজি হচ্ছে জড়িত। এবং মানুষ কিন্তু আজকের দিনে কোনো রকম ওই পকেট ফোলা ঝোলাও চায় না আর মারকুটে তোলাও চায় না। মানুষ এই দুটো ধরনের রাজনীতি থেকেই হচ্ছে তারা নিস্তার। অর্থনীতির সঙ্গে যুক্ত, প্রশাসনের সঙ্গে তো যুক্ত। এইবার হচ্ছে নাকি বেশিভাবে যুক্ত, পুলিশ অ্যাক্ট করবে কেন? এইবার হচ্ছে আপনার দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক পরিকাঠামোর সঙ্গে, এবার তারপর আপনার প্রশাসনিক জায়গা, যে আপনি অর্থনৈতিক পরিকাঠামোর এমন যদি উন্নয়ন না করতে পারেন, যদি এখানে যদি বেকারি থাকে তাহলে তোলাবাজি করবে। সেখানে এখানেই হচ্ছে রাজনৈতিক উইলের একটা জায়গা, যে পলিটিক্যাল উইলটা যদি আপনি তোলাবাজি যদি বন্ধ করতে চান তাহলে সেটা আপনি করতে পারবেন কিনা। তৃতীয় আর একটা জিনিস যেটা হয়ে যাচ্ছে, যে এবার দেখুন, যখন শাসক দল হয়ে যায় তখন বেনজলরা কিন্তু ঢোকে। এবার বেনজলের মধ্যে ফলে শাসক দলের মধ্যে কন্ট্রাডিকশন গুলো আপনার এক্সপোজ হয়ে যায়। সেই কন্ট্রাডিকশন গুলোকে রিজলভ করতে গেলে এবার কি দাঁড়াচ্ছে, তখন এবার আবার ডিসিপ্লিনের কথা হচ্ছে। এবার এইখানে আমি একটু ডিফার করব বিমল বাবুর সঙ্গে, যে তৃণমূল কংগ্রেসটা আগে যখন শাসক দল ছিল না তখন একরকম ছিল, এখন কিন্তু তৃণমূল কংগ্রেস শাসক দল হয়ে গেছে এবং সেটা একটু ধরনের ডিসিপ্লিন হওয়ার একটা চেষ্টা করছে। এবার সেটা ভান করছে কি না করছে আমি জানি না, কিন্তু অন্তত একটা ডিসিপ্লিন হওয়ার একটা চেষ্টা করছে। কিন্তু সমস্যাগুলো, এই কন্ট্রাডিকশনগুলো আবার তাদেরকে এক্সপোজ করে দিচ্ছে এবং সেখানেই মানুষের পপুলারিটি নিয়ে সে আসছে, আবার এই ধরনের কাজকর্মগুলোর জন্য আবার সে আনপপুলারও হয়ে যেতে পারে। মমতা দেবীর বলা আসলে তিনি হতে পারেন। আপনি একটা কথা বলুন, সেটা সত্যি অভিযোগ মানেটা কি? যে অভিযোগ আমি খতিয়েই দেখলাম না, সেই অভিযোগ আমি খারিজি করে দিলাম, সেটা সত্যি অভিযোগ কিনা আমি জানবো কি করে? না, এটা তো হচ্ছে মানে মমতা ব্যানার্জির প্রশাসনের, মমতা ব্যানার্জির দলের হেড হিসাবে এটাই হচ্ছে তার স্টাইল অফ ওয়ার্কিং। মানে কি, যেটা বিমলও বলছেন, মানে কি আপনি বলতে চাইছেন যে উনি চোরকে বলেন চুরি করো আর গৃহস্থকে বলে সাবধানে থাকো? আর তাছাড়া ওর ক্ষমতা নেই। তার কারণ হচ্ছে তোলাবাজিটা উনি শুরু করেছেন সেই সারদা কাণ্ডে, সারদা, রোজভ্যালি ইত্যাদি সবার কাছ থেকে যে তোলাটা এই পার্টি নিয়েছে,
একেবারে প্রমাণ সাপেক্ষ প্রমাণটা কথা বলতে দিন না আমাকে। উনি আপনি অনেকক্ষণ বললেন মশাই, উনি যে প্রমাণ ভেবেছিলেন যে সিট ইত্যাদি করে টোরে প্রমাণ লোপাট করে দিয়েছেন, কাজে এখন বলছেন প্রমাণ সাপেক্ষ। আরে এত কিছু প্রমাণ বেরিয়ে যাচ্ছে, এত আবার কুণাল ঘোষটা কে, রজত মজুমদারটা কে, এবং তারা বলছে, কুণাল ঘোষ বলছে সবচেয়ে বেনিফিট পেয়েছে মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ, আসিফ খান, তারা সবাই বলছেন না হলো তো, কিন্তু তোলাবাজির সঙ্গে কি সম্পর্ক? না না, ওই যে বললাম, ওইখানে তোলাটা শুরু হয়েছে, কাজে নিচের যারা তাদেরকে শাসন করার ক্ষমতা মমতা ব্যানার্জির বা এই দলের নেই। কেননা এখন যেটা হচ্ছে, যেটা উনি কিছুটা বলেছেন, যে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এই যে যারা সাইডে কাজ করে, সাইডে থাকে, সেটা পলিটিক্যাল পার্টি হোক বা যাই হোক না কেন, তারা তো পুরোপুরি বেকার, এবং এই বেকারের যারা আছে তাদের কর্মসংস্থান কিছু নেই, কি করবে? তুলে নিচ্ছে টাকা। এবং তারা তোলাবাজির জন্যই তারা এই কয়েকদিন আগেই আমরা বানারহাটের কিছু লোক যাচ্ছিল, তা ওদের কি এই সময়ে, যে সময়টায় তৃণমূলের এত কথা হচ্ছে তৃণমূলকে নিয়ে, তোমরা কেন যাচ্ছ? বলে যাই, কিছু তো পাওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সভায় একটা কথা বলেছেন, আমাদের মতন গরিব পার্টি, এই কথাটা কোট আনকোট দেখবেন। আমার প্রশ্ন হচ্ছে, ওনার পার্টি যদি গরিব পার্টি হয়, তাহলে গ্রামের সাধারণ কর্মাধ্যক্ষ তাদের সাদা স্করপিও হয় কি করে? আজকে কোনো যদি তৃণমূল ভবনের সামনে মিটিং হয়, দেখবেন স্করপিও গাড়ির কোনো পার্টিতে এত গাড়ি নেই যত ওনাদের আছে, আর উনি বলে যাচ্ছেন ওখানটাতে লোককে শোনানোর জন্য আমাদের গরিব পার্টি। কিন্তু সবাই মানে আমি বলছি যে শিল্প পরিবেশে তো বড় ধাক্কা মইদুল, মানে আমি বলছি যে এর জন্য বাইরেও যেতে হয় না, সামিটও করতে হয় না, শুধুমাত্র শিল্পায়ন হয়ে গেলে তোলাবাজি বন্ধ হয়ে যায় ব্যাপারটা তা নয়। না না তা নয়, একটা কথা আমি সেটা হচ্ছে কর্মচারীরা তো থামিয়ে দিচ্ছে, আসলে না, এটা একটা অদ্ভুত ভিসিয়াস সার্কুলার, কি এটা দুষ্ট চক্র তৈরি হয়ে যাবে যে শিল্প আসতে চাইবে না, তোলাবাজি আছে বলে, আর শিল্প না এলে তোলাবাজি চলবে। না না, তোমার তো পরিকাঠামোটাও তৈরি করতে হবে, এটা একটা ভিসিয়াস সার্কুল হয়ে যাবে। আমি যেটা বলতে চাইছি, আমি জাস্ট একটা প্রশাসনকে অ্যাক্টিভেট করতেই হবে, সে নিয়ে আপনার যা বললেন সে নিয়ে আমার কোনো সন্দেহের জায়গা নেই, কিন্তু এটাও ঠিক যে দারিদ্র্য আছে বলে তোলাবাজি হবে, এই যে সম্পর্কটা ঠিক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক আমি জানি না, হতে পারে, কিন্তু সেখানে যদি প্রশাসনকে অ্যাক্টিভেট করতে হয়, চুরি ছিনতাইও তো মেনে নিতে হয়, ঠিক, তাহলে মেনে নিতে হবে, মানা যায় না। আসলে কোথাও প্রশাসনিক লুপহোলগুলো এবং দীর্ঘদিন ধরে চলে আসা ট্র্যাডিশনটাকে ভাঙতে হবে। এখন সেই ভাঙাটা কখন শুরু হবে, কিভাবে শুরু করতে হবে, সেটা একটা প্রশ্ন। এই পর্বের বক্তারা ঠিক কি বললেন এক নজরে দেখব। জড়িত সোমবারই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে সিবিআই শুধুমাত্র সারদা মামলায় সক্রিয়, অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সক্রিয় নয়। তা 24 ঘন্টার মধ্যে সিবিআইয়ের অ্যাক্টিভিটি কিন্তু বিড়ম্বনায় ফেলল তৃণমূলকে। তার কারণ বিজেডি, উড়িষ্যার শাসক দল, তার একজন সাংসদ এবং একজন প্রাক্তন বিধায়ক এবং বিজেপির এক প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করলো সিবিআই। অথচ কি আশ্চর্য দেখুন, কোনো আইনমন্ত্রীর ধন্না নেই, চক্রান্তের ধুয়ো নেই। 2 ঘন্টার মধ্যে শাসক দল বিজেডি বহিষ্কার করলো তাদের সদস্যকে। সেইখানেই আজকে আমাদের বিষয় দ্বিতীয় পর্বে। চিটফান্ডের রাঘব বোয়ালরা জালে, উড়িষ্যায় হয়, বঙ্গে নয়। আলোচনার জন্য এই মুহূর্তে আছেন আমার একদিকে কংগ্রেস নেতা আইনজীবী অরুণাভ ঘোষ, আছেন বিজেপির অসীম সরকার, আমার আরেক দিকে আছেন দুজন অধ্যাপক দেবনারায়ণ সরকার এবং দেবাশিস সরকার। আমরা আলোচনা আসবো, কিন্তু তার আগে উড়িষ্যার সিবিআইয়ের ক্ষেত্রে, তদন্তের ক্ষেত্রে এই বড় ডেভেলপমেন্ট দেখব। বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কেলেঙ্কারিতে দুই প্রতিবেশী রাজ্যের দুই ভিন্ন আচরণ। পশ্চিমবঙ্গে ক্ষমতায় তৃণমূল, ওড়িশায় বিজু জনতা দল বা বিজেডি। স্বচ্ছ ভাবমূর্তির জন্য দলীয় নেতাকর্মীরা নবীন পট্টনায়ককে মিস্টার ক্লিন বলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর অনুগামীরা সততার প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কেলেঙ্কারি ইস্যুতে দুজনের ভূমিকা সম্পূর্ণ ভিন্ন। ওড়িশায় বেআইনি আর্থিক প্রতিষ্ঠান নবদিগন্তর বিরুদ্ধে তদন্তে নেমে মঙ্গলবারই বিজেডির সাংসদ রামচন্দ্র হাঁসদা এবং এক প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করেছে সিবিআই। সঙ্গে সঙ্গে নবীন পট্টনায়ক দুজনকেই দল থেকে সাসপেন্ড করে দিয়েছেন। Ex-MLA and sitting MP have been arrested by the CBI. The law will take its course. এ রাজ্যে উল্টো ছবি। সিবিআই তদন্ত শেষ হওয়ার আগেই দলের সবাইকে ক্লিন চিট দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের পাল্টা প্রশ্ন, তাহলে কুণাল ঘোষকে, রজত মজুমদারকে, দুজনের সঙ্গে তৃণমূলের সম্পর্ক কি অস্বীকার করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এরা কি তৃণমূলের সাংসদ কিংবা নেতা নন? যেভাবে রজত মজুমদার ধরা পড়েছে তৃণমূলের কেউ নয়, ওনার তো উপদেষ্টা ছিলেন, উনি তো তৃণমূলের নেতা ছিলেন, তাহলে সে কে? তৃণমূলের বাকি যাঁদের জেরা করা হয়েছে কিংবা যাদের বিরুদ্ধে সারদা সংস্রবের অভিযোগ উঠেছে তাদেরই বা কি করে তদন্তের আগেই ক্লিনচিট দিয়ে দিলেন মমতা? নবীন পট্টনায়ক দলীয় সাংসদকে সাসপেন্ড করে মিস্টার ক্লিনের ভাবমূর্তি বজায় রাখলেও মমতার সততার প্রতীক হওয়ার কোন উদাহরণ দিচ্ছেন প্রশ্ন বিরোধীদের। সেই সঙ্গে তাদের বক্তব্য, ওড়িশায় বেআইনি আর্থিক প্রতিষ্ঠান কেলেঙ্কারিতে বিজেডির পাশাপাশি বিজেপিরও প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করেছে সিবিআই, কিন্তু কোনো দলই সিবিআই এর বিরুদ্ধে মুখ খোলা তো দূরের কথা, এ নিয়ে বিন্দুমাত্র হইচই পর্যন্ত করেনি। কিন্তু এ রাজ্যে দলীয় নেতারা জেরার মুখে পড়া মাত্রই আইনমন্ত্রীর নেতৃত্বে সিবিআই এর অফিসের সামনে ধর্নায় বসে যায় তৃণমূল। সিবিআই এর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করার অভিযোগ তোলা হয়। পশ্চিমবঙ্গ সরকার সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্ত আটকাতে মামলা লড়ে, আর ওড়িশা সরকার শুরু থেকেই সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করে। তবে পশ্চিমবঙ্গের সঙ্গে ওড়িশার পার্থক্য এখানেই শেষ নয়। অনেকেরই প্রশ্ন, ওড়িশায় আর্থিক কেলেঙ্কারিতে সাংসদ প্রাক্তন বিধায়কদের মতো হেভিওয়েট রাজনীতিবিদরা বরাদে ঢুকলে এ রাজ্যে কেন তা এখনো হচ্ছে না? জবাবে বিরোধীদের কটাক্ষ, আসলে ওড়িশায় এ রাজ্যের মতো দক্ষ পুলিশ অফিসারের অভাব। তাদের দাবি, রাজ্য সরকারের গঠিত সিট যেভাবে সারদা কাণ্ডকে ধামাচাপা দিতে তৎপর হয়ে নথি লোপাট করেছে তা ওড়িশায় হয়নি। তাই সিবিআই তদন্তে নেমেই রাঘব বোয়ালদের জেলে পুড়ছে, আর পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রমাণ খুঁজতে হয়রান হতে হচ্ছে। এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন। ওটাও আমার পরিষ্কার প্রশ্ন, সেটা হচ্ছে 2 ঘন্টার মধ্যে সেই শাসক দল পাশের প্রতিবেশী রাজ্যের সাসপেন্ড হয়ে গেলেন, আর এখানে মাঝে মনে হচ্ছিল যে যাদের নাম এসছে একটা দূরত্ব বজায় হচ্ছে, কিন্তু তারপর এখন একেবারে নাম করে পাবলিকলি ডিফেন্ড করা হচ্ছে কেন? দেখো, বিজেপি তো আগে থেকে ক্ষমতায় ছিল, শুধু তাদের ইলেকশনের মানি ফ্লোটা তারা অন্য সোর্সে এসেছে। জিএমসির মানি ফ্লো সোর্সটা কিন্তু সন্দেহজনকভাবে সবাই যেটা সন্দেহ যে সারদা থেকে এসেছে, সন্দেহ প্রমাণিত নয় এখনো। স্বাভাবিক যে বিজেপি যেটা ইয়ে করতে পারে, অ্যাফোর্ড করতে পারে যে না ভাই আমি রামের জায়গায় ধরেছে, ভাই জেলে যাও। কিন্তু তাতে তো নবীন পট্টনায়কের ভাবমূর্তি বাঁচল, মানে মিস্টার ক্লিন থাকলেন। নিশ্চয়ই, তাই জন্য বলছি হি ক্যান অ্যাফোর্ড, কেন ও তো নেয়নি টাকা, ঢুকে যাও ভাই, তুমি নিয়েছো ঢুকে যাও, আমি তোমার দায়িত্ব নেব না। এখানে দেখো, এখানে যেটা এক্ষুনি বললো কুণাল, সে তো একদম ডানহাত ছিল, সে তো তাকে ধরেছে, কিন্তু মানি লন্ডারিং এর ব্যাপারে ধরেনি। তুমি দেখবে চার্জশিটটা অন্য, চার্জশিট হলো লোককে ভুল বুঝিয়ে টাকা তুলেছিল, সেখানে সাহায্য করেছে 120B, মানি লন্ডারিং এ নেই। আর কত 44 লক্ষ টাকা, আমি দেখলাম আনন্দবাজার পত্রিকা 44 ছেচল্লিশ। এবং লক্ষ্য করুন, কুণাল ঘোষ কিন্তু এমপি হয়েছেন পরে, আগে হচ্ছে সারদার মিডিয়া সিইও। তাই তো সেটাই বলছি। এটা এক। 2 হলো যখন একটি চ্যানেল যেখানে আরেকটি খবরের কাগজের সঙ্গে দুদিকে লোগো থাকে, সেটা কিন্তু সারদার চ্যানেল, সেখানে কিন্তু মমতা দেবী সেখানে বক্তব্য রেখেছেন। 1 লাখে 1 টাকা কি, একটা প্রশ্নে 1 লক্ষ টাকা, এটা সেখান থেকে আছে। এক ফোনে 1 লাখ। এবার দেখো, মিঠুন চক্রবর্তী, শুভা প্রসন্ন, শতাব্দী রায়, অর্পিতা ঘোষ, শঙ্কুদেব পান্ডা, তারা বলছেন প্রফেশনাল ফিজ। হ্যাঁ, মেবি বাট ইট কেম ফ্রম সারদা, ঠিক আছে। এখন উনি হয়তো বলবেন যে চিদম্বরমের বউ কেন, ভাই আমরা বলি চিদম্বরমের বউ থেকে 1 কোটি টাকা নিয়ে নিন, কোনো ব্যাপার না, কংগ্রেস উইল নট স্ট্যান্ড ইন দ্য ওয়ে। সে উকিল হিসেবে কি নিয়েছে না নিয়েছে, দ্যাটস ডিফারেন্ট, কিন্তু এদের পক্ষে অসুবিধা হচ্ছে। এবং আরেকটা দেখো, আচ্ছা তুমি কি কোনোদিন তোমাদের চ্যানেলে বলেছো মুকুল টাকা নিয়েছে সারদার? নেভার, কোনোদিন আমরা কারণ না, কেউ বলেনি মদন নিয়েছে, আমিও বলিনি, দেবাশিসও বলে, আপনি বলেছেন কোনোদিন? আমি কখনো বলিনি। ভাই তদন্ত যেদিকে এগোচ্ছে, কেউ ধরো কংগ্রেসের তো বাদল ভট্টাচার্যের ছেলেকে ডেকেছে, আমরা তো বলে ভাই ওর ছেলে যদি বেশি না ছেলেকে ধরো, যদি নিয়ে থাকে, সেটাও ফি নিয়েছে। কি রবীন্দ্রকে ডেকেছে, সিপিএম কি দাঁড়িয়েছে? হ্যাঁ ভাই রবীন্দ্রকে অন্যায় করে ডেকেছে, আমরা বলিনি। আইনমন্ত্রী ধর্ণা দিচ্ছে, তাহলে কেন?
কেন মানে কোথাও মানে পিঞ্চিং অফ দি শুজ আর কি, কোথায় জুতোর পেরেকটা লাগছে আমি বলতে পারছি না লোককে। এবং যে কোনো কারণেই হোক বিজেডির এই ঘটনার পর এবার কিন্তু গ্র্যাজুয়ালি, আমি তোমায় বলছি, আমি নিজেও কয়েকটা মামলায় করছি সেখানে, সেটা আসিফ খান একটা কিন্তু টেরার হয়ে গেছে এদের কাছে। মুকুলের ডানাত ছিল, মুকুলের ডানাত সে গিয়ে এখন সিবিআই এর দিকে চলে গেছে এবং টোটাল, এবং তার নামে একটা মামলা করেছে 27 কোটি টাকা তুমি নিয়ে নিয়েছো। সেটা সরকার পক্ষ হয়েছে না, সরকার না, সবচেয়ে যে লোকটাও ধরো তুমি বললে অরুণাবাবু 27 কোটি টাকা নিয়েছে, আমি অ্যান্টিসিপেটরি বেল নিলাম, সুপ্রিম কোর্টে যাচ্ছে সরকার পক্ষ, তার মানে হোয়াট ইজ দেবে 27 কোটি টাকা, তার মানে ইন্টারেস্টটা সরকার পক্ষের আছে। কিন্তু ওনাদের এখানে তো প্রশ্ন থাকবে, যেখানে রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতারিত, তাদের জন্য সরকার সিবিআই আটকাতে কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু উত্তরপ্রদেশের একজন প্রতারিত তার জন্য সরকার যাচ্ছে, তার জন্য যাচ্ছে। এবং এই উদ্যোগ অন্য প্রতারিতদের সঙ্গে কোথাও ইট ইজ দ্য শু ইজ পিঞ্চিং কোথাও। এবং যেটা আমি মনে হয় যে মমতা ব্যানার্জি যদি মানে যেটা অসুবিধা হচ্ছে কি, এরা তো খুব কাছের লোক এবং এটা ঘটনা উনি বুঝতে পারছেন, কিন্তু ক্লোজিং ডাউন সিবিআই কি কাজ করছে আমি জানি না, কিন্তু এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট অসাধারণ কাজ করছে। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন। দর্শকদের দেখাতে চাইবো যে এই যে দূরত্ব বৃদ্ধি এবং দূরত্ব তৈরির রাজনৈতিক খেলাটা, অনেক রকম ব্যাখ্যা আছে রাজনৈতিক মহলে, আপনাদের সামনে সবকটা রাখবো। দুদিন আগে পর্যন্ত কিছুটা দূরে দূরে, তারপর হঠাৎই সেই পুরনো ছবি। মমতার ঘনিষ্ঠ মহলে মুকুলের প্রত্যাবর্তন, চেনা ছন্দে মদন। এর মধ্যে ঘটেছে একটাই তাৎপর্যপূর্ণ বিষয়। দলীয় সভা থেকে মমতা দাবি করেছেন মুকুল রায় মদন মিত্রের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। মুকুল চোর, মদন চোর, আমি মানি না, এক টোটকায় চান না মদন। সারদা নিয়ে মুখ্যমন্ত্রীর ক্লিনচিটে অদৃশ্য চাপ উঠাও। মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিতি, খাসতালুক এসএসকেএমে মুখ্যমন্ত্রীর সভায় হাজির না থাকা, সব অতীত। এখন শুধুই শান্তি। আমার মাথার মুকুট সব প্রশ্নের উত্তর দিচ্ছে, সব প্রশ্নের উত্তর আর আমায় দিতে হয় না। তার কারণ যখন দলের সর্বোচ্চ নেত্রী একটা উত্তর দেন, তারপর তার বাইরে কোনো কথা বলা, সেটা দলের বিশৃঙ্খলার মধ্যে পড়ে। তাই যা আমার দলনেত্রী বলেছেন, আমি সেটাকেই শিরোধার্য করে মাথার পাগড়ি করে মুকুট করে নিয়েছি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে আসিফ খান থেকে অরবিন্দ চৌহান। নিজাম প্যালেসে মুকুল রায়ের সঙ্গে সুদীপ্ত সেনের বৈঠক নিয়ে নানা জনের নানা অভিযোগ ঘিরে তৃণমূল অস্বস্তিতে পড়ার পরই হঠাৎ করে দলের অন্দরে মুকুল রায়ের গ্রাফ পড়তে থাকে। যুব তৃণমূলের কার্যকরী সভাপতির পদ হারার মুকুল পুত্র। সূত্রের খবর, তৃণমূলের নাম্বার 2 তৃণমূল ভবনেও নাকি আনাগোনা কমে যায়। অভিষেক দ্রুত উপরে উঠে আসতে শুরু করেন, কিন্তু হঠাৎই ফের নেত্রীর নেক নজরে মুকুল। প্রথমে গাড়ির পেছনের সিটে, তারপর বুধবার পৈলানে একই মঞ্চে। দলনেত্রীর মুখে বারবার মুকুলের নাম। মুকুলকে জিজ্ঞেস করুন তো দিনে কবার কথায় ওর সাথে আমার 500 বার। সেরকম এক্সেস কেস থাকলে আমাকেও দিতে পারেন, আমি তো বলে দিলাম মুকুল বক্সি পার্থদেরও দিতে পারেন। তৃণমূল সূত্র খবর, একসময় ঠিক হয়ে গিয়েছিল দলের কোনো শীর্ষ নেতাকে সিবিআই গ্রেফতার করলে তৎক্ষণাৎ শীর্ষস্থানীয় 3 নেতা সাংবাদিক বৈঠক করে বলবেন এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, দায় সংশ্লিষ্ট ব্যক্তির। কিন্তু তারপর হঠাৎই কৌশল বদল। প্রকাশ্যে সারদাকাণ্ডে দলের সবাইকে মমতার ক্লিনচিট। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, শীর্ষ নেতার পাশ থেকে দল সরে দাঁড়ালে সেক্ষেত্রে সিবিআই এর কাছে মুখ খুলে তিনি দলকে জড়িয়ে দিতে পারেন। এই আশঙ্কা থেকেই সম্ভবত কৌশল বদল। পাশাপাশি যেহেতু সামনেই কলকাতা সহ প্রায় 100টি পুরসভায় ভোট, তাই কালীঘাট ঘনিষ্ঠ নেতার সাংগঠনিক দক্ষতার কথা মাথায় রেখেই কাছে টানার কৌশল। সঙ্গে রয়েছে সম্প্রতি তাঁর নেতৃত্বে উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ারে জেলা পরিষদ দখল এবং দক্ষতার সঙ্গে মালদার একটি ঘটনা সামলানো, এমনটাই ধারণা পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ। দেবরানবাবু, আমি একটা কথাই আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে রজত মজুমদার একজন সর্বভারতীয় নেতা বলছেন যে যদি কেউ জড়িত থাকে রাজনীতি করা ছেড়ে দেবো। মানে রজত, কুণাল এরা তৃণমূলের কেউ নয়। রজতবাবু কি দায়িত্বে ছিলেন মনে করুন, সেটা হচ্ছে বীরভূমে দলের দায়িত্বে, সারদার প্রেসিডেন্ট তো ছিলেনই, মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলেও সেদিন জানলাম, তৃণমূল ভবনে বসে একাধিক প্রেস কনফারেন্স করেছেন, রাজ্য সরকার পরিচালিত 2টো বিদ্যুৎ সংস্থার পরিচালন বোর্ডের সদস্য, তৃণমূলের আর কত বীরভূমের চার্জে, বীরভূমের দায়িত্বে ছিলেন। মানে এরা তৃণমূলের নয়, মানে এখনো জড়িত থাকতে পারে, থাকলে রাজনীতি ছেড়ে দেবো, কথা উঠছে কি করে? সুমন বাবু, হ্যাঁ, আমি গতদিন আনন্দবাজারে
চার্জশিট সম্পর্কে আনন্দবাজারে যা লেখা হয়েছে সেটাকে পড়ছিলাম। আমি পরের দিন থেকে আনন্দবাজার না পড়ে না আমি পড়বো, কারণ আমি আনন্দবাজার পড়ে শোনা না। সারদা গোষ্ঠী যে অবৈধভাবে বাজার থেকে টাকা তোলে কুণাল বিলক্ষণ তা জানতেন, কিন্তু নিজের লাভের কথা ভেবে তিনি সারদা গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। এক্স্যাক্টলি। তারপরে আরেকটা কথা বলছি, এন্ডোর্স করছি, আপনার ভালো লাগবে, সেটা হচ্ছে সেই কুণাল ঘোষ যিনি আগে সারদা মিডিয়ার সিইও, তারপরে তৃণমূল কংগ্রেস, মানেটা কি? প্রাইজ পেলেন? না ও তো চালা, শুনো ও তো নিজের লাভের জন্য, মানে আমি সিইও হওয়ার না সেখান থেকে যারা যেতে পারে সিবিআই যে ছাড়ার জন্য প্রমোশন নিজের, শুনো ওকে 20 লক্ষ 15 লক্ষ ও তো নিজের লাভের জন্য, আমি যেখানে যাই না কেন লাভটাও নিজের। এখানে কি লিখেছে? সেটা যেখানে কি লিখেছে পার্টিকে সাহায্য করতে সিইও লিখেছে পার্টিকে, এখানে কখনো লিখেনি। সেকেন্ড যেটা বলেছে আরেকটা বলছে প্রাইভেট লিমিটেড, শুনছেন না আপনি? না আমি আপনাকে বলছি, না আমার বক্তব্য এতে এও লিখেছে নিজের স্ট্র্যাটেজি মিডিয়া প্লাস কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, তাকে সাহায্য করার জন্য। ঠিক আছে, একদম ঠিক, আপনার কথা ঠিক, আমি বলছি ঠিক। তার মানে সিইও হওয়ার জন্য তাকে এমপি করেছেন, এমপি করে আমাকে করলে আমি যদি 20 কোটি টাকা 20 লক্ষ টাকা পাই আমি অন্যকে দিয়ে দেব, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে পার্টি ওকে খেয়ে আপনি এইটা প্রমাণ করতে পারবেন না। কিন্তু সিবিআই যদি বলতো, না আমি আপনাকে বলছি, সিবিআই যদি বলতো যে ওকে পার্টিকেও সাহায্য করেছে, বলেন তার নিজের লাভের জন্য করেছে। আচ্ছা জানো না তো, না আমি শুনো, এই যে 725 জন টাকা নিয়েছে, এই যে ইয়ে পড়ছে, এতে কংগ্রেসও বলবে, কিন্তু তাহলে কি পার্টি নিল? এই জিনিসটাকে চ্যানেল 10টা কাট যাকে পাশে বাবু পার্টি তো বুক দিয়ে আগলাচ্ছে, পাশে আপনি বিজেডি কে দেখুন। না আমি একটা জিজ্ঞেস করছি, বিজেডির কারণটা আমি ব্যাখ্যা করব, আমাকে ব্যাখ্যা করতে দিন। আমি ছোট প্রশ্ন, আমি পাবো না, আমাকে বলতে দিতে হবে। কারণটা হচ্ছে কি, চ্যানেল 10 এক মিনিট, চ্যানেল 10 মমতা ব্যানার্জি তো যেতেন, সেই চ্যানেল 10টা তো সুদীপ্ত সেনের প্রোগ্রাম, কথা বলতে পারবো না আমি, এইটা বলে বিজেডি এবং বিজেপি এই মুহূর্তে কিন্তু মনে রাখবেন বন্ধু 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 সম্ভব নিশ্চয়ই, why not? কোথায় লেখা আছে? কেন আসছে না? কেন আসছে না? বিনাবিল তার করলেন আপনি পয়েন্টে আসুন। নিশ্চয়ই কোথায় লেখা আছে? হতে পারে শত্রু হতে পারে, আপনার যুক্তিটা কি? না আমার বক্তব্য হচ্ছে কেন বললো না, কারণ বিজেপি কি বলবে যে কেন বলবো না, এটা কেন বলবো? আমার প্রশ্ন না কি বলে, কি বলছে যে আটকাছে, কিন্তু আমার প্রশ্ন না, ইনি তো বলছে। না কেউ কি বলেছে মুকুল চুরি করেছে? না তা তো কেউ বলেছে, আপনি ছাড়া আর কেউ বলেছে কি? আমার কথা না, দেবনাথ বলেছেন যে মোদির রপ্তা আটকে দিয়েছিল বিজেডি, রাইট? কি বন্ধু শত্রু না, এই মুহূর্তে বিজেপির সঙ্গে দাদা এই সব পাগলের মতন লজিক কেন এই কথা তো বললে হবে না। আপনার টাইম শেষ, বিজেপি এক বন্ধু, কিন্তু তৃণমূল বিরুদ্ধ, এইটা মনে রাখবেন। তৃণমূলের মধ্যে বিজেপি লেগে গেছে, যে কারণে বলতে। আচ্ছা বিজেপির সঙ্গে না, বিজেপির সঙ্গে ঠিক আছে, এইটা হচ্ছে না। কিন্তু তাতে তো আপনার এই প্রশ্নের উত্তর আমি এখনো পেলাম না, যে নিজের দলের আপনার বাংলা জিজ্ঞাসা করলাম, শিয়ালদা বলে যাচ্ছে, বড় মুশকিলের ব্যাপার। নিশ্চয়ই দেবেন, কেন দেবেন? অসুবিধা পড়লে টাকা দিতে পারতো, কিন্তু এখানে যদি তিনি না পারেন, তো সহজে একবারও তো বলছেন না যে চক্রান্ত হয়েছে, ইচ্ছে করে ফাঁসানো হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরার আগেই বলছে। তাহলে আপনাকে প্রমাণ করতে হবে, তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন ফাঁসি তিনি কেন। একটু ডিবেটের নিয়মটা মেনে চলুন। আপনি মালদা বললে শিয়ালদা চলে যান। একজন প্রাক্তন সাংসদ এবং দুজন প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হয়েছেন, তার মধ্যে আমার দলেরও একজন আছেন। দুঃখের সঙ্গে বলছি যে আমার দলের সবাই মঠ বা মিশন থেকে আসেন না, কিছু কিছু ব্যক্তিগত লোক থাকতেই পারে কারণ, এবং পার্টির সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়নি, তার কারণ তার সদস্য পদই গত বছর রিনিউ করা হয়নি। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সর্বত্র একটা জিনিস চাই, আইন তার পথে চলবে, কিন্তু আমি চোর, অমুক চোর, তমুক চোর যিনি বলেন, তিনি 11 কোটি টাকা খরচা করে সিবিআই যাতে না আসে, ওরা সিবিআই চেয়েছিলেন, আরটিআই করুন না,
আপনার টাইম যখন আসে আবার বলবো। করেছে সিবিআই যখন সিবিআই কে আটকানোর জন্য তারা 11 কোটি টাকা এই গরিব রাজ্যবাসীর টাকা তারা খরচা করেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে কিছুদিন আগেও যাদের চিনতে পারতেন না, আপনাদের একটি দৈনিক পত্রিকাতে বারংবার ছবি দেখানো হয়েছে, আগের ছবি পরের ছবি দেখানো হয়েছে, তাদের এখানেও আপনারা দেখালেন। যাদের চিনতে পারতেন না, সামনে পুরসভা নির্বাচন আসছে, আমার যেটা ধারণা, আমার অ্যাসেসমেন্ট, পুরসভা নির্বাচনে আপনারা জানেন যে মীরা পান্ডে চলে যাওয়ার পরেতে আইএস সচরাচর ওখানে বসতেন, একটি অপদার্থ WBCS কে, একদম পেটোয়ার WBCS কে ওখানে ইলেকশন কমিশনার করে বসানো হয়েছে। সেও ক্ষোভ প্রকাশ করেছে। আচ্ছা, তাকে বসানো হয়েছে। না, আমি বলছি, আমরা যেরকম কথা বলি যেরকম জানতে পেরেছি, ক্ষোভ প্রকাশ করেছে। এবং এই লাঠিধারী পুলিশ দিয়ে যাতে পুরো নির্বাচন কন্ডাক্ট করা যায় এবং আমার বিজয় রথ, সোকল বিজয় রথ যাতে অব্যাহত রাখা যায়, সেই প্রয়াসটা করতে গিয়ে আজকে দেখছেন প্রসঙ্গের বাইরে গেলেন। প্রসঙ্গের বাইরে আমি যাইনি, সেই প্রসঙ্গেতেই কিন্তু আজকে ঘটনা। আজকে সার্টিফিকেশনের কারণটা সেইখানে। মুকুল মদনকে সার্টিফিকেট দেওয়ার অর্থ একটাই, কলকাতা সহ যতগুলি পুরসভা আসছে মাসল পাওয়ারটা দেখাতে হবে। এই মাসল পাওয়ার দেখানোর জন্য মুকুল এবং মদন বিশেষভাবে প্রয়োজন, এবং সেই সঙ্গে তো সোনার ছেলেরা রয়েছে। আমি আসবো, অরুণাবদা বলছিলেন যে সিবিআই এবং ইডির তদন্তের কথা। সিবিআইয়ের একটা খুব পরিষ্কার বক্তব্য আছে, আমাদের সিবিআই সূত্র জানাচ্ছে যে কেন প্রভাবশালীদের এ রাজ্যে এখনো পর্যন্ত ডাকা হয়নি। তার একটা ব্যাখ্যা আছে যে তারা এই গোটা তদন্তটাকে কিন্তু 3 ভাগে ভাগ করেছেন। কি তাদের বক্তব্য, তাদের যুক্তি, তাদের ভার্সন আপনাদের সামনে। চিটফান্ড কাণ্ডে ওড়িশায় বিজেপির হেভিওয়েট সংসদ নেতারা সিবিআইয়ের জালে ধরা পড়লেও এই রাজ্যে প্রভাবশালীরা এখনো অধরা। বিভিন্ন মহলে প্রশ্ন, তাহলে কি এই রাজ্যে এখনো সিবিআইয়ের হাতে প্রভাবশালীদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ নেই? কেন্দ্র গোয়েন্দার অবশ্য তেমনটা মানতে রাজি নন। সিবিআই সূত্রে জানা গিয়েছে একটি নির্দিষ্ট কৌশল নিয়েই তদন্ত চালানো হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে দিল্লিতে বৈঠকে বসেন সিবিআই কর্তারা। ঘটনায় প্রভাবশালীদের নাম উঠে আসার সম্ভাবনা মাথায় রেখে তদন্ত ভাগ করা হয় মূলত 3টি পর্যায়ে। প্রথম পর্যায়ে গোয়েন্দারা সারদা নিয়ে যথাসম্ভব তথ্য সংগ্রহ করছেন। দেখা হচ্ছে সারদা কিভাবে কত টাকা বাজার থেকে তুলেছে, কত টাকা সম্পত্তি তৈরি করেছে তারা, কত টাকা ফিরিয়েছে আমানতকারীদের। তাহলে বোঝা যাবে কত টাকার হিসেব মিলছে না। সিবিআই সূত্র খবর, এই রাজ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হওয়ার পথে। উধাও অর্থের পরিমাণ জানার পর শুরু হবে দ্বিতীয় পর্যায়ের তদন্ত। দ্বিতীয় পর্যায়ে গোয়েন্দারা খতিয়ে দেখবেন কোন কোন প্রভাবশালী বিষয়টিতে যুক্ত। অভিযুক্তদের গ্রেফতার করা, জবানবন্দি রেকর্ড করার কাজ হবে এই পর্যায়ে। এই পর্যায়ে খতিয়ে দেখা হবে বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টি। সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেইল করে বা হুমকি দিয়ে টাকা আদায়ের যে অভিযোগ সামনে এসেছে তারও তদন্ত হবে এই পর্যায়ে। গোয়েন্দারা মনে করছেন তদন্তে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, যেখানে প্রকৃত বিষয়টি সামনে আসবে। তৃতীয় ও শেষ পর্যায়ে পুরো তদন্ত গুটিয়ে এনে আদালতে চূড়ান্ত চার্জশিট পেশ করবে সিবিআই। সিবিআই সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে প্রথম পর্যায়ে তদন্ত শেষ ধাপে হলেও ওড়িশায় তা চলছে দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় চার্জশিট পেশের পর এ রাজ্যেও শুরু হবে পরের পর্যায়ে তদন্ত। তখন এই রাজ্যের বেশ কয়েকজন প্রভাবশালী গ্রেফতার হওয়ার সম্ভাবনা বলে সিবিআই সূত্র খবর। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ। দেবাশিসবাবু, অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, সিবিআই এর মতে সেই নির্দিষ্ট সময় এখনো আসেনি, তারা ধাপে ধাপেই এগোচ্ছে। আমরা যদি শুরু করি যে সিবিআই কেন তদন্ত করছে এবং বিতর্কটা কোথায়, তাহলে দেখা যাবে যে 1 বছর 1.5 বছর আগের থেকে যখন সুদীপ্ত সেন হঠাৎ করে হারিয়ে গেলেন, তখন থেকে যখন গরিব মানুষের লক্ষ লক্ষ মানুষের টাকা লুট হলো, তখন লুট হওয়া টাকা উদ্ধার করে, এই তো হচ্ছে গোড়ার জায়গা। এবং সেটা উদ্ধার করতে গিয়ে যে যুক্তিটা এসেছিল বিভিন্ন রাজ্যের মধ্যে ছড়িয়ে গেছে, ফলে এটা কখনো স্টেট মেশিনারি পারবে না। কেউ স্টেট মেশিনারির অদক্ষতা নিয়ে কথা বলেনি, পারবে না। সেই জায়গায় কিন্তু সিবিআই এর কাজটা কঠিন করে দিয়েছে 1 বছর ধরে। সেটা যে দক্ষতার সঙ্গে না, আমি আগে জাস্ট লজিক্যাল ডেরিভেশনটা যাই, যে সিবিআই এর আওয়াজটা এখান থেকে উঠেছিল। এবং তারপর যখন সুপ্রিম কোর্টে একটা মামলা হয়, সেখান থেকে একটা ইন্টারিম অর্ডার হয়, সেখানে বলা হয়েছে বৃহত্তর ষড়যন্ত্র, স্পেসিফিক্যালি মানি ট্রেলকে আইডেন্টিফাই করতে, অন্য কিচ্ছু বলেনি। এবং বলার প্রসঙ্গে তারা 44টা কোম্পানিকে অ্যানেক্স করে, লিস্ট করে। তার মানে 27টা হচ্ছে উড়িষ্যা, 17টা কোম্পানি হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে। সিবিআই তদন্ত করছে, ইডি করছে, এসএফআই করছে, তার সাথে সেবি করছে, আর ওদিকে আরওসি, আরবিআই দায়িত্ব রয়েছে। এই একসাথে একটা কম্প্রিহেনসিভ মুভ হচ্ছে। আমরা সিবিআই এর কথা বেশি বলছি, যে ঠিক, কিন্তু এইখানে প্রশ্নটা আসছে যে জায়গায়, সেটা হচ্ছে যে আমাদের রাজ্যে, যেটা থেকে তুমি শুরু করেছিলে, দুর্ভাগ্যজনকভাবে আমরা তো গরিব মানুষের লুট হওয়া টাকা উদ্ধারের জায়গায় যাচ্ছি, জানি অবৈধ কারবার, কিন্তু এই পয়সা উদ্ধার করবার কাজে কিন্তু কেন জানি না
অযথা রাজনৈতিক মানুষজনের নাম ড্রপ করছে, অযথা রাজনৈতিক মানুষজনের নাম চলে আসছে, এবং সেখানেই নিয়ে কে চোর কে চোর না নিজেরা বলছে। এই জায়গাটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তৈরি করছে। কারণ দুটো পর্যায়ে যদি লক্ষ্য করি, এই তদন্তের প্রথম পর্যায়ে 4টে গুণী মানুষের নাম ছিল আর কি, বড় বড় ব্যক্তিত্ব, অমুক কি চোর তমুক কি চোর, এভাবে 4টে মানুষের নাম ছিল। 1 বছর সময়কালে সিবিআই তদন্তের পর কিন্তু আর 4টে মানুষের মধ্যে 2টো মানুষের নাম বলা হচ্ছে না, কারণ তারা তদন্ত প্রক্রিয়ার মধ্যে থেকে জনমানুষের সামনে কোন জায়গায় আছে আমরা সেটা বুঝে গেছি। বাকি যে 2জন মানুষের নাম, এই 2জন মানুষের নাম কিন্তু কেউ চিহ্নিত করেনি, আমরা জানি না ঠিক এটা। আমি এবং এই কথা কখনোই আমরা বলতে চাই না যে সুমন, এই কথা কখনোই আমাদের বলা উচিত না যে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, এই কথা এত গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে কখনো বলা উচিত না। কিন্তু অযথা এই নামগুলো যখন উঠে তুলছে তখন কিন্তু মানুষ বিতর্ক করবার সুযোগ পায়, বিতর্ক করবার সুযোগ পায়। ফলে উনি জানতে পারেন, উনি বুঝতে পারেন, তাও আপনার কি মনে হয় না যে দলনেত্রীর বিরুদ্ধে না মদন মিত্র এবং মুকুল রায়ের আদালতে যাওয়া উচিত? নেতৃত্ব মানে এইভাবে না আমার এত মানে উনি স্যাঙ্গুইন যদি হতে পারে না, দেখ না তোমাকে একটা কথা বলি, না স্যাঙ্গুইন আমাকে কথা তাতে তুমি তোমার মদন স্যাঙ্গুইন না এটা আমি এমন কিছু পাই না। আমি আরেকটা জিনিস বলছি, আমি আরেকটা বলছি, 3 তারিখে ইকোনমিক টাইমসটা একটু পড়ুন, এমন কিছু ইন্ডিকেশন পাইনি এখনো সিবিআই, এমন কিছু ইন্ডিকেশন পাইনি। মদন জানতো যে এমন কিছু ইন্ডিকেশন পাইনি, নিশ্চয়ই এমন কিছু ইন্ডিকেশন পাইনি বলে উনি বলছেন। একটা কথা ভালো তো, তাহলে মুখ্যমন্ত্রী বলছেন কেন? না নিশ্চয়ই উনি তো ডিফেন্স অ্যাফেয়ার্স খেলবেন না, না পারবেন উনি ভাবছেন যে এটা খেললে যদি আমাকে করতে পারে এটা অন্যায় কিছু। আমার সময় একেবারে শেষ। আমার এই পর্বের বক্তারা এখনো পর্যন্ত কি বললেন এক ঝলকে। আপনাদের অজস্র ধন্যবাদ। আমাদের আজকের ঘণ্টাখানেকের এই অনুষ্ঠান এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পরশুদিন ঠিক রাত 8টায়। ভালো থাকবেন, শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন।